হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। আজকে আমাদের সার্কুলার মোশনের দ্বিতীয় পর্ব। আজকে আলোচনা করব আমরা বিভিন্ন রকম অ্যাক্সিলারেশন নিয়ে। তো চারটে টাইপের অ্যাক্সিলারেশন মূলত আমরা আলোচনা করব। কিছু নিউমেরিক্যাল প্রবলেম, তাদের ভিতরে কি রিলেশন এবং কিভাবে এই অ্যাক্সিলারেশন গুলো ক্রিয়েট হয়, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক একে একে। তো প্রথমে যদি আমরা খেয়াল করি যে এখানে অ্যাক্সেলারেশন সম্বন্ধে, তো আমি এখানে যে গল্পর আকারে পুরো ব্যাপারটাকে বলার চেষ্টা করব যে অ্যাক্সেলারেশন গুলো কিভাবে জেনারেট হয়, কিভাবে তারা কি কি কাজ করছে প্রত্যেকটা জিনিস। ফার্স্ট যদি আমি ভাবি যে এখানে একটা রকেট আছে, কোনো একটা রকেট আমি লঞ্চ করাচ্ছি পৃথিবীর সারফেস থেকে। তাহলে সারফেস থেকে যখন লঞ্চ করছি তখন নিশ্চয়ই রকেটটা ফার্স্টে স্থির ছিল। স্থির থাকার পর তারপরে তাকে ইঞ্জিন চালু করে তাকে গতিশীল করা হয়েছে এবং আমরা জানি যে প্রচুর গতিবেগে এটা গতিশীল হয় ইত্যাদি ইত্যাদি। ওগুলো আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে এখানে সম্পূর্ণটা হচ্ছে অ্যাক্সেলারেশন নিয়ে, কারণ আমাদের দ্বিতীয় পার্টটাতে বলাই ছিল যে পুরো অ্যাক্সেলারেশন চারটে নিয়েই আলোচনা হবে। তাহলে ফার্স্ট যদি এই প্রাথমিক পর্যায়ে ভাবি, তাহলে রকেটটা গতিশীল কোন দিকে? এদিকে গতিশীল। দেখা গেল ডিটি টাইমের মধ্যে তার গতিবেগের পরিবর্তন হলো ডিভি। ডিটি টাইমের মধ্যে তার গতিবেগের পরিবর্তন কত হলো? ডিভি। তাহলে এখানে একটা অ্যাক্সেলারেশন পেলাম, a is equal to dv by dt। এটা আমরা বহুবার ইউজ করেছি, আমরা জানি এই অ্যাক্সেলারেশন সম্বন্ধে, এটা নিয়ে খুব একটা সমস্যা কিছু নাই। এবার আসছি যে এই রকেট এবার টুকটুক করে যেতে 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 যখন মোটামুটি মহাকাশে পৌঁছে গেল, তখন যদি আলোচনা করি তাহলে এবার ভাবো মহাকাশে যাওয়ার পর আমি ধরে নিলাম যে আমার এই রকেট যেটা আছে আকাশে গেছে, যাওয়ার পর এখানে এবার চাঁদ মামা চলে এসছে। এলো চাঁদ মামা এখানে, এই পুরো পোর্শনটা এদিকে চাঁদের একটা অংশ আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে এর ভেলোসিটি কোন দিকে হচ্ছে? এর ভেলোসিটি হচ্ছে এদিকে, ভি ভেলোসিটি এদিকে, এদিকে যাওয়ার চেষ্টা করছে। আর একে অ্যাট্রাকশন করবে চাঁদ কোন দিকে? এদিকে। ঠিক কি ভুল? মাথায় ঢুকছে কি ঢুকছে না? কি বলছি কথাটা? যে ফোর্স দিয়ে চাঁদ কোন দিকে টানবে? এদিকে। তাহলে গতি একদিকে, ফোর্স একদিকে, ও কি করবে এবার? ওর কাছে করণীয় কিছুই নাই। এদিকে নিশ্চয়ই ও আর যাবে না, আস্তে আস্তে করে ওর রাস্তা এই মিডিল বরাবর বা আরেকটা এদিক ওদিক কোথাও দিয়ে সরে যাবে। যাবে কি যাবে না? তাহলে এইভাবে আবার যখন এই পয়েন্টে যদি ভাবি, এইখানটায় ধরো রকেটটা আছে, ভেলোসিটি এদিকে আছে, ফোর্স এদিকে আছে, তাহলে আবার এই মিডিল বরাবর এখান থেকে ঘুরবে। মানে কি দেখতে পাচ্ছি? যে প্রতি মুহূর্তে বেগ একদিকে, ফোর্স একদিকে। আবার এখানে গেলাম, বেগ এদিকে, ফোর্স এদিকে, ঘুরে গেল। আবার এখানে গেলাম, বেগ এদিকেই আছে, হয়তো ফোর্স এদিকে কাজ করছে, আবার ঘুরে গেল। তাহলে কি হচ্ছে? আস্তে 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 করে ব্যাপারটা কার্ভ হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই কার্ভ যখন তৈরি হতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর, তখন দেখতে পাবো যে একটা পয়েন্টকে মাঝে রেখে বা চাঁদটাকে মাঝে রেখে একটা বৃত্তাকার কক্ষপথে ও ঘুরতে লাগবে। কারণ প্রত্যেকটা পয়েন্টে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টে ওর ভেলোসিটি কিন্তু এদিকেই আছে, কিন্তু চাঁদের আকর্ষণ বলটা কাজ করছে হচ্ছে সেন্টারের দিকে। এই ঘটনাটা অ্যাপ্লাই হওয়ার পর গতির অভিমুখ পাল্টে নিয়ে এদিকে হয়ে গেল, এই স্পর্শক বরাবর। আবার এখানে যদি বিচার করি, আবার গতিবেগ এই স্পর্শক বরাবরই আছে, ফোর্স এদিকে আছে, আবার দিক পাল্টে ফেললো। আবার এখানে যদি বিচার করি, আশা করি বোঝা যাচ্ছে যে প্রতিবার 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 ওর মুভমেন্ট চেঞ্জ হতে থাকবে এবং একটা সার্কুলার পথেও রোটেট করতে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে এতটা? আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেল যে সার্কুলার পথে ঘুরবে। এবার ধরো আকাশে যাওয়ার পর, আকাশে যাওয়ার পর ওর আকাশে যাওয়ার পর ধরে নাও যে ওর সার্কুলার পথেও স্যাটেলাইট ইজেক্ট করে দিয়েছে, স্যাটেলাইট আকাশে ছেড়ে দিয়েছে, স্যাটেলাইট এখন ঘুরপাক খাচ্ছে। এবার গল্পটা ভাবো, রকেট একটা ডিস্টেন্স যাওয়ার পর আমাদের সমীকরণ যেটা জানি, আমরা কি জানি?
যে ভি ডিএম বাই ডিটি, অর্থাৎ রকেটের ভেলোসিটি কিন্তু ভি কনস্ট্যান্টই থাকে, মাসটা এখানে চেঞ্জ হয়। এত কথাতেও যদি না যায় তাহলে আমরা এটুকু একটা কনসিডার করে নিতে পারি যে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর কিন্তু রকেট একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে চললো, চলার পর এইখানে এই সার্কুলার মোশনেও ঘুরতে লাগে এই পথ বরাবর। এটা পৃথিবী আকাশে কনসিডার করে এটা চাঁদ কি কোনো একটা গ্রহ, তার চারিপাশে স্যাটেলাইটটা ঘুরছে। ঘোরা মাত্র এর ভিতরে কি কি শুরু হলো এইটা ভালো করে যদি খেয়াল করতে পারো সবকটা জিনিস ক্লিয়ার। ফার্স্ট একটা পেলাম অ্যাক্সিলারেশন যখন রকেটটা মাটি থেকে উপর দিকে উঠতে লেগেছিল তখন। এবার যখন সার্কুলার পাথে যখন চলে এলো তখন ওর ভেলোসিটি কাজ করছে হচ্ছে এদিকে, ভেলোসিটি কাজ করছে এদিকে। ফোর্স কোন দিকে কাজ করছে? ফোর্স কাজ করবে নিশ্চয়ই সেন্টারের দিকে, এদিকে ফোর্স কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফোর্স যদি এদিকে কাজ করে, সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করছে তাকে নাম দিলাম এফসি। সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করলো সেটার নাম দিলাম এফসি। ধরো আমি পরের ছবিটা নিই, আর মনে হয় বেটার হবে। আমি এখানে নতুন করে আমি ছবিটাকে আঁকি। ধরো বৃত্তাকার কক্ষপথ এখানে আছে একটা, এই হচ্ছে বৃত্তাকার কক্ষপথ হলো। এইখানে আমার গ্রহটা আছে, স্যাটেলাইটটা আছে, আর এই সেন্টারে বসে আছে চাঁদ বা গ্রহ যে কেউ। বুঝছো? এবার ও এন্ট্রি করেছে কক্ষপথের ভিতরে, তাহলে ওর ভেলোসিটি কোন দিকে কাজ করছে? ভি যে ভেলোসিটির কথা বললাম আগে সেই ভেলোসিটিটা এখানে। ফোর্সটা কোন দিকে কাজ করছে? ফোর্সটা কাজ করছে হচ্ছে গিয়ে সেন্টারের দিকে। সেন্টারের দিকে যেহেতু ফোর্স, তাই এই ফোর্সটার নাম দিলাম এফসি। সেন্টারের দিকে যেহেতু ফোর্স তাই এর নাম দিলাম হচ্ছে এফসি। আচ্ছা, এই যে আমার স্যাটেলাইট হোক কি যেই থাক তার মাস যদি আমি এম ধরে নিই, স্মল এম যদি কনসিডার করি, তাহলে ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয়, ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয় হিসাবে, তাহলে একে এসে এর উপরে পড়ে যাওয়ার কথা। এই গ্রহ বা চাঁদ বা যেটাই আছে তার উপরে এসে পড়ার কথা। পড়ার কথা কি কথা নয়, 100 বার পড়ার কথা। পড়ছে না যেহেতু, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা আরামসে কনসিডার করতে পারি যে এদিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে যেটাকে অলিক বল বলা হয়। তার মান কত? তার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যদি আমি এটাকে ধরে নিই আর দূরত্ব। ক্লিয়ার? তাহলে দেখো সেন্টারের দিকে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এফসি, বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। দুজনে নিশ্চয়ই ইকুয়াল, দুজনে নিশ্চয়ই ইকুয়াল। ইকুয়াল হওয়ার জন্যই স্যাটেলাইটটা না ওদিকে ছুটে পালিয়ে যাচ্ছে না সেন্টারে এসে পড়ছে, একটা ব্যালেন্স মেনটেন করে বৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে কি বলতে চাইলাম? তাহলে এই দুটো ফোর্স যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে এফসি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। সেন্টারের দিকে যে ফোর্স তার জন্য যদি কোনো অ্যাক্সিলারেশনের সৃষ্টি হয়ে থাকে তাহলে তাকে আমি এসি নাম দিচ্ছি। তাহলে ফোর্স ইজিক্যাল টু আমরা কি জানি, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ভালো করে খেয়াল করে দেখো, ফোর্স ইজিক্যাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। সেন্টারের দিকে যেহেতু এই ফোর্সটা কাজ করছে, সেন্টারের দিকে যেহেতু এই অ্যাক্সিলারেশনটা কাজ করছে, তার জন্য ওর নাম দিলাম এসি, তার জন্য ওর নাম দিলাম এফসি। বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। দুজনে সমান সমান, দুজনে সমান সমান হওয়ার জন্য না ও সেন্টারে গেছে না বাইরে পালিয়ে গেছে, দুটো ইকুয়াল। তাহলে মাস কেটে গেলে দেখো একটা সুন্দর অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে এখানে খেয়াল করার মতো বিষয় যে গতিবেগ কিন্তু আমি ভেরিয়েবল বলিনি, আমি কি বললাম সার্টেন একটা ডিস্টেন্স কভার করার পর রকেট একটা স্থির গতিবেগে কিন্তু ঘুরপাক খায়। তাহলে এখানে ভি কিন্তু এখন কনস্ট্যান্ট, স্থির গতিতে ঘুরছে। এই গতিবেগটা সকল সময় কিন্তু স্থির। স্থির গতিবেগে ঘুরলেও প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির ডাইরেকশন কিন্তু আলাদা, ভেলোসিটির ডাইরেকশন কিন্তু আলাদা।
এখানে ভেলোসিটির ডাইরেকশন এদিক বরাবর, এখানে ভেলোসিটির ডাইরেকশন ঊর্ধ্বমুখী, এখানে ভেলোসিটির ডাইরেকশন এদিকে, ডাইরেকশন কিন্তু চেঞ্জ করছে। এই ডাইরেকশন চেঞ্জ কে করাচ্ছে? কেন্দ্রাভিমুখী বল যে সেই করাচ্ছে। যদি এ না থাকতো, যদি এই গ্রহ বা কোনো কিছু আকর্ষণ করার মতো যদি কেউ না থাকতো, তাহলে কি দেখতাম যে রকেট এই আগের ছবিটার মধ্যে কি হতো, রকেট স্টেটই বেরিয়ে যেত, না এদিক যেত না ওদিক যেত, কোনো দিকে যেত না, স্টেটই বেরিয়ে যেত। বাঁকতে হলো কেন? বাঁকতে হওয়ার কারণই হচ্ছে এই কেন্দ্রে বসে থাকা ফোর্সটা। ক্লিয়ার? তাহলে কেন্দ্রের আকর্ষণ বল আছে বলেই ও প্রতি মুহূর্তের দিক কিন্তু পাল্টাতে বাধ্য হলো। ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার ভাবো, একটা অ্যাক্সিলারেশন আমরা জন্ম দিয়ে দিলাম, একটা হয়ে গেল পড়া আমাদের। এবার ভাবো যে রকেটের ভিতরে যে পাইলট বসে আছে বা পৃথিবীতে যেখান থেকে মনিটর হচ্ছে, তারা ঠিক করলো যে এবার এর গতিবেগটা বাড়াবো, কোনো কারণ ঠিক করলো যে এর গতিবেগ বাড়াবো। ডিটি টাইমে দেখা গেল এর ভেলোসিটি ডিভি পরিমাণ চেঞ্জ হলো। তাহলে এইদিকে যদি গতিবেগ বাড়াতে হয়, এদিকে যদি গতিবেগ বাড়াতে হয়, তাহলে ফোর্স লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, লাগবে তো। তাহলে এই ফোর্সের ইকুয়েশন এখান থেকে কি হবে? যেহেতু এটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট কাকে বলে? স্পর্শক কাকে বলছি? এই গোটা কক্ষপথটার সাথে গতিবেগ গুলো দেখো স্পর্শক বরাবর আঁকছি, গতিবেগ গুলো স্পর্শক বরাবর আঁকছি। গতিবেগ যেদিকে থাকবে, গতিবেগের জন্য যদি ত্বরণের সৃষ্টি হয়, গতিবেগের জন্য যদি ত্বরণের সৃষ্টি হয়, সে ত্বরণটা কিন্তু গতিবেগের ডাইরেকশনেই কাজ করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে এই পয়েন্টে যদি গতিবেগ ডিভি পরিমাণ বেড়ে থাকে, এই পয়েন্টটায় যদি গতিবেগ ডিভি পরিমাণ বেড়ে থাকে, তাহলে এই পয়েন্টে অ্যাক্সিলারেশন কিন্তু এই দিক বরাবরই কাজ করবে। ক্লিয়ার? তাহলে এখানে যে ট্যানজেন্ট বরাবর ফোর্স যেটা দেওয়া হলো, ইঞ্জিনের পিছন দিক দিয়ে যে থ্রাস্টটা তৈরি করা হলো, থ্রাস্ট মানে বুঝতেই পারছো যে জ্বালানিটা খরচা করে জোর ধাক্কা মারলাম, বিপরীত যে প্রতিক্রিয়া বলে জন্য এবার লাগালো ছুট। এই যে ছুট লাগানোর ফলে ওর যে গতিবেগের যেটা পরিবর্তন হলো, সেটা যদি ডিভি হয়ে থাকে এবং দেখা গেল ডিটি টাইমের মধ্যে গতিবেগটা বাড়িয়েছে, তাহলে গতিবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। এবং তার সাথে আমি গুণ করলাম কাকে? মাসকে। ক্লিয়ার? এতদূর তো ক্লিয়ার আশা করি। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস কোথায় আছে? এই যে মাস। অ্যাক্সিলারেশন কোনটা? ডিভি বাই ডিটি। অ্যাক্সিলারেশন কোনটা? ডিভি বাই ডিটি। তাহলে ট্যানজেন্ট বরাবর, অর্থাৎ এই বরাবর যে ফোর্স কাজ করলো, যার জন্য ওর গতিবেগটা বাড়ছে, তাহলে স্যাটেলাইটের গতিবেগ বাড়াচ্ছে কে? জ্বালানি খরচা করে যেটা ধোঁয়া এদিকে বা গ্যাস যেটা ইজেক্ট করছে, যেটা ছুটছে, সেটাই তোর গতিবেগটা বাড়াচ্ছে। গতিবেগের পথকে পাল্টাচ্ছে, গতিবেগের পথটাকে বৃত্তকে করে দিচ্ছে, সে কেন্দ্রের দিকে ফোর্সটা। গতিবেগটাকে বাড়াচ্ছে কে? গ্যাস বিস্ফোরণ যেটা হচ্ছে সেটা। তাহলে এইখানে ট্যানজেন্ট বরাবর ফোর্স যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য এর নাম দিলাম এফটি। এবার ধরে নাও এর জন্য যে অ্যাক্সিলারেশন সৃষ্টি হয়েছে তার নাম দিলাম এটি, আর তার সাথে গুণ করলাম মাস। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কোন বরাবর কাজ করছে? ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর। তাহলে এই দুটো সমান, ডিভি বাই ডিটি ইনটু এম। এম কাটলো, তাহলে দেখো আবার একটা ইকুয়েশন জন্ম নিল, এটি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এই অ্যাক্সিলারেশনটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটাকে কি বলা হচ্ছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। বৈশিষ্ট্য কি পেলাম? খুব ভালো একটা বৈশিষ্ট্য খেয়াল করলাম যে ইঞ্জিন অন করে যদি ওর গতিবেগ বৃদ্ধি করতে চায়, তবে গিয়ে অ্যাক্সিলারেশনটা সৃষ্টি হচ্ছে, শুধু ঘুরছে বলে কিন্তু নয়। ইঞ্জিন অন করে যদি আমি ওই কক্ষপথে গতিবেগ যদি স্যাটেলাইটে বাড়াতে চাই, তবে গিয়ে অ্যাক্সিলারেশন কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এটি কাজ করছে কোন দিক বরাবর? এদিকে। এসি কাজ করছে কোন দিক বরাবর? সেন্টারের দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? এই ত্বরণটা যেহেতু সেন্টারের দিকে কাজ করে, রেডিয়াস বরাবর, ব্যাসার্ধ বরাবর কাজ করে, এই জন্য এর একটা নামও আছে, রেডিয়াল অ্যাক্সিলারেশন। এ আরও বলা হয়, অনেক বইয়ে লেখা থাকে, ভি স্কোয়ার বাই আর।
তাহলে এসি যা এয়ারও তাই, এসি যা এয়ারও তাই, গুলি ফেলো না কিন্তু, এসি যা এয়ারও তাই। সেন্টারের দিকে সেজন্য এসি, রেডিয়াল বরাবর সেজন্য এয়ার, দুজনে কিন্তু একই। ইকুয়েশন কি জন্মালো? ভি স্কোয়ার বাই আর। কোথা থেকে সৃষ্টি হলো? অপকেন্দ্র বল থেকে। আর এইখানে কি বললাম? ট্যানজেন্ট বরাবর ধোঁয়া জ্বালানি পুড়িয়ে ওর যে গতিবেগ বাড়াতে চাইলাম, তার জন্য যে ত্বরণের সৃষ্টি হলো সেটাকে কি নাম দিলাম? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। এটি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এবার ভালো করে খেয়াল করে দেখো যে এবার ভাবো যে যদি আমরা এরকম কনসিডার করি, আবার নতুন করে আঁকছি ছবিটাকে, সার্কুলার পথে ধরো এরকম ঘুরপাক খাচ্ছি। ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের গল্প কোথায় গিয়ে শেষ হয়েছিল? এখানে ট্যানজেন্ট বরাবর এদিকে ছিল ভি, এদিকে ছিল হচ্ছে কি আমাদের এম ভি স্কোয়ার বাই আর, এদিকে ছিল হচ্ছে গিয়ে এফ সি, এদিকে কাজ করছিল হচ্ছে গিয়ে এফ টি, এদিকে তাহলে কাজ করছিল হচ্ছে এসি, এদিকে কাজ করছিল হচ্ছে গিয়ে এটি। চলো একবারে অ্যাক্সেলারেশনেই চলে যাবে। এআই হয়ে গিয়ে আচ্ছা, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এটি, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এসি। এত দূর তো পরিষ্কার হয়ে গেছে এখন যে দুটো দুটো অ্যাক্সেলারেশনের জন্ম দিয়ে দিয়েছি। আচ্ছা, এই এটি তৈরি করতে গিয়ে, এটি তৈরি করতে গিয়ে একটা জিনিস কিন্তু সাথে ঘটে গেছে। কি ঘটে গেছে? ভালো করে খেয়াল করো যে পার্টিকেলটা এখন এখান থেকে এখানে দৌড়াচ্ছে, আগে এই ডিস্টেন্সটা, আগে এই ডিস্টেন্সটা, এই বৃত্তচাপটা দেখা গেল 5 মিনিটে কভার করছিল। এখন সেটা গতিবেগ যেহেতু বেড়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন যেহেতু চলে এসেছে, দেখালো 2 মিনিটে কভার করছে। তার জন্যই তো অ্যাক্সেলারেশন তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে তো এটাও বলা যাবে যে সেন্টারে যে কোণটা আগে থিটা 5 মিনিটে তৈরি হচ্ছিল, এখন সেই কোণটা এখন 2 মিনিটে তৈরি হচ্ছে। আবার রিপিট করছি, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তৈরি করতে গিয়ে এই যে বৃত্তচাপটা, এটা যদি নাম দিই ধরো এ, এটা নাম দিলাম ধরো বি, এটাকে নাম দিলাম ও, তাহলে এ বি বৃত্তচাপ তৈরি করতে গিয়ে আগে যদি 5 মিনিট টাইম লাগছিল, এখন এই এ বি বৃত্তচাপ তৈরি করতে কত মিনিট টাইম লাগছে? 3 মিনিট কি 2 মিনিট। অ্যাক্সিলারেশন চলে এসেছে, তাহলে পরে তো টাইম কম লাগবে, তাই তো? তাহলে এই ঘটনাটা যদি যেমন বৃত্তচাপের জন্য প্রযোজ্য, অ্যাঙ্গেলের জন্য প্রযোজ্য। আগে যে অ্যাঙ্গেলটা তৈরি করছিল 5 মিনিটে, এখন সেটা 3 মিনিট বা 2 মিনিটে তৈরি হবে। হবে কি হবে? 100 বার হবে। তাহলে আমি এটাও পাচ্ছি যে এখানে কিন্তু একটা বেগের পরিবর্তন শুরু হয়ে গেল। কি বেগ? আগের দিন আলোচনা হয়েছে, কৌণিক বেগ। কৌণিক বেগ কি? ডি ওমেগা, ডি ওমেগা নয়, চলো ওমেগা দিয়ে বলি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। আশা করি ভুলে যাওনি, অতিক্রান্ত কৌণিক দূরত্ব বাই সময়। তাহলে এটাকে বলছেন ওমেগা। তাহলে এখন ওমেগা কি হচ্ছে? বাড়ছে। ওমেগা স্থির নাই, ওমেগা এখন চেঞ্জ, চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে ডি ওমেগা বাই ডিটি, কারণ আমাদের ওখানে টাইম কত ধরেছিলাম? ডিটি, ভেলোসিটি চেঞ্জ কত বলেছিলাম? ডিভি। তেমনি এখানে কোণের পরিবর্তন বা কোণের যে কৌণিক বেগের পরিবর্তনকে বললাম ডি ওমেগা। টাইমটা সেমই রাখছি, একই ঘটনা, এখান থেকে এখানে যাওয়া, বৃত্তচাপটা যেটা চেঞ্জ হয়েছে, কোণটাও সেই একই, একই টাইমে দুটো দুটো ঘটনাকে আমি অবজার্ভ করছি। তাহলে ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি মানে কি? কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণের জায়গায় নতুন একটা ত্বরণ জন্ম নিল, কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে বোঝানো হয় আলফা দিয়ে, কৌণিক ত্বরণকে বোঝানো হয় আলফা দিয়ে। তাহলে 1 2 3, 3 নম্বর ত্বরণও আমরা পেয়ে গেলাম। ডি ওমেগা বাই ডিটি ইজ ইকুয়াল টু আলফা। হলো লাস্ট 4 নম্বর ত্বরণ। 4 নম্বর ত্বরণ কি? 4 নম্বর ত্বরণের জন্য আমার একটা ভালো স্লাইড করা আছে, এখানে যাই, ভালো করে দেখো।
এটি কাজ করছিল এদিক বরাবর, এসি কাজ করছিল এদিক বরাবর। তাহলে স্যাটেলাইটটার উপরে এখন কটা কটা ত্বরণ আছে? দুটো দুটো ত্বরণ আছে। একটা কাজ করছে স্পর্শক বরাবর এটি, একটা কাজ করছে সেন্টার বরাবর এসি, দুটো ত্বরণ আছে। তাহলে আমি যদি এইভাবে বুঝবার চেষ্টা করি যে ওর ভিতরে নেট ত্বরণ কত কাজ করছে, দুটোই তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নেট ত্বরণকে আমি নাম দিলাম এ। তাহলে দেখো এটা একটা সামান্তরিক সূত্র ইউজ করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। স্পর্শক মানে সকল সময় বৃত্তের সাথে 90 ডিগ্রি ভাবে ছুঁয়ে আছে, তাই তো? ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে আছে। আচ্ছা, তাহলে রেজাল্টেন্ট যদি আমি এ কনসিডার করে থাকি, তাহলে আমাদের সূত্র কি আছে? এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার, মানে হলো কি এটি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এসি, এসি স্কোয়ার, প্লাস 2abc cos 90, cos 90 ভ্যালু কত? 0। তাহলে আর লিখবো না, cos 90 ভ্যালু 0, তাহলে ওকে লিখে আর কি করব? লিখলাম না। তাহলে দেখো আবার একটা অ্যাক্সেলারেশন পেলাম, নেট অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে 4 নম্বর। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে রিপিট করি। এক, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, একবারে টেবিলে আসি, যে পরে একবারে তোমাদেরকে স্লাইডগুলো আমি দেখাচ্ছি। সব কটাকে দেখাচ্ছি একবার, শুধু অ্যাক্সেলারেশন চারটেকে এক জায়গায় ভালো করে বলে দিচ্ছি। চারটে অ্যাক্সেলারেশন তৈরি, চারটে অ্যাক্সেলারেশন নিয়ে কথা বলছি। ফার্স্ট, কেন্দ্রাভিমুখী অ্যাক্সেলারেশন। কেন্দ্রাভিমুখী অ্যাক্সেলারেশন, কেন্দ্র বরাবর যে অ্যাক্সেলারেশন কাজ করছে তাকে নাম দিয়েছি কি? এসি। এসি ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, ভি স্কোয়ার বাই আর যদি হয়ে থাকে, ভি স্কোয়ার বাই আর যদি হয়ে থাকে, তাহলে আমরা জানি না ভি ইজ ইকুয়াল টু কি? ভি ইজ ইকুয়াল টু কি? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আবার ভি মানে হচ্ছে আর ওমেগা, তাহলে তার হোল স্কোয়ার বাই আর। স্কোয়ারকে যদি ভাঙি তাহলে হয়ে গেল আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, আর আর কাটলাম, তাহলে হয়ে গেল আর ওমেগা স্কোয়ার। এই জন্য লেখা আছে দেখো, এসি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার হলো না? হলো না? এবার যদি আরেকটু এগিয়ে গিয়ে ভাবি, এটাকে যদি এইরকম লিখি, আর ওমেগা ইন্টু ওমেগা, আর ওমেগা ইন্টু ওমেগা। আচ্ছা, আর ওমেগা মানে কি? আর ওমেগা মানে কি? ভি। আর ওমেগা মানে কি? ভি। তাহলে ইকুয়েশনটাকে আবার এরকম ভাবে লেখা আছে, ভি ওমেগা বা ওমেগা ক্রস ভি, ওমেগা ক্রস ভি। ওমেগাও একটা ভেক্টর রাশি, ভিও একটা ভেক্টর রাশি। ওমেগাও একটা ভেক্টর রাশি, ভিও একটা ভেক্টর রাশি। এবার ভালো করে খেয়াল করে দেখো, ওমেগা আর ভি, ওমেগা আর ভি কার থেকে সৃষ্টি? এসির থেকে। এসির থেকে আমার ওমেগা আর ভি এর কিন্তু সৃষ্টি, তাই তো? একটু মনে মনে ভাবো তো, সার্কেলটা যদি আমার এটা হয়, এসি কাজ করছে কোন দিক বরাবর? সেন্টারে বরাবর। ওমেগা কাজ করে কোন দিক বরাবর? অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিয়াল ভেক্টর মানে এরকম বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, জানো নিশ্চয়, এই দিক বরাবর কাজ করছে। আর ভি কাজ করছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে ভালো করে ভাবো যে ভি কাজ করছে এটা, ওমেগা কাজ করছে এটা, ভি কাজ করছে এটা, আর ওমেগা কাজ করছে এটা। আবার বলছি, ওমেগা কাজ করছে বোর্ড থেকে বেরিয়ে আসছে, ভি কাজ করছে ঊর্ধ্বমুখী। অ্যাক্সিলারেশনটা তার সাথে আমরা ক্রস প্রোডাক্টে কি জানি? তাদের দুজনের সাথেই লম্ব হয়, তাদের দুজনের সাথে লম্ব হয়, মানে ওমেগার সাথেও লম্বা হবে, ভি এর সাথেও লম্ব হবে। ওমেগার সাথে লম্ব এবং ভি এর সাথে লম্ব কে? এসি। এসি একটা ভেক্টর কোয়ান্টিটি, এসি একটা ভেক্টর কোয়ান্টিটি। এসি ডাইরেকশন দেখো সেন্টার বরাবরই আছে। ক্লিয়ার? বোঝা গেল না? গেল না? এটা ভি, ওমেগা এখানে আছে, তাহলে ভি কাজ করছে এদিকে, এর সাথে এসি 90 ডিগ্রিতে আছে কি নাই? আছে। ওমেগা হচ্ছে পেন বরাবর এদিকে,
এসি এদিকে আছে কি নাই 90 ডিগ্রিতে, মানে কি বলতে চাইলাম বোঝা গেল? তাহলে সমীকরণ দেখো একদম যথার্থ জিনিসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, যে ওমেগা ক্রস ভি এসি কেই রিপ্রেজেন্ট করছে, ওমেগা ক্রস ভি এসি কেই রিপ্রেজেন্ট করছে। চলো নেক্সট যাই, নেক্সটে আসি। নেক্সট, স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কি দিয়ে প্রকাশ করা হয়? এটি। এটি ইজ ইকাল টু, আগেই দেখিয়ে দিয়েছি, ডিভি বাই ডিটি। আচ্ছা, ভি ইজ ইকাল টু কি? চলো কালার চেঞ্জ করে লিখছি। তাহলে এটি ইজ ইকাল টু ডিভি বাই ডিটি। ভি ইজ ইকাল টু কি? ভি ইজ ইকাল টু হচ্ছে কি আর ওমেগা, আর কনস্ট্যান্ট, চলো নিচে নয় এখানে লিখি, আর কনস্ট্যান্ট ডি ওমেগা বাই ডিটি মানে কি? আলফা। ডি ওমেগা বাই ডিটি মানে কি? আলফা। তাহলে আবার পেলাম এটি ইজ ইকাল টু কি পেয়ে গেলাম? আর আলফা। এটি ইজ ইকাল টু কি হলো? আর আলফা। আবার খেয়াল করো, এটি কোন দিক বরাবর কাজ করছে? ট্যানজেন্ট বরাবর এটি আছে, এদিকে এটি হলো। আলফা কোন দিক বরাবর আছে? আলফা এখান থেকে বাইরের দিকে, বোর্ড থেকে বাইরের দিকে। এটা একটু তোমাদেরকে কল্পনা করে নিতে হবে, বোর্ড থেকে বাইরের দিকে এদিকে আলফা থাকবে, কারণ বেগও এদিকে, কৌণিক বেগ এদিকে ছিল, তাহলে কৌণিক ত্বরণ এদিকেই থাকবে। রেডিয়াস কোন দিকে আছে? এদিক বরাবর। দেখো তিনজনই পরস্পরের একে অপরের সাথে লম্ব। এর সাথে দেখো এটা 90 ডিগ্রি, এর সাথে এইটা দেখো 90 ডিগ্রি। বোঝা গেল না? গেল না? কি বলতে চাইছি? আবারও যথার্থ জিনিস কি রিপ্রেজেন্ট করছে? কে? আলফা ক্রস আর। তাহলে ভেক্টর ফর্মে লিখলে কি লিখবো? এটি, তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন আসবে, তাহলে একটা জিনিস মাথায় রেখো, এগুলো কিন্তু তোমাদের জন্য দারুণ কোশ্চেন। ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ভুল হবার জায়গা থাকে। আলফা ক্রস আর। আলফা হচ্ছে গিয়ে কৌণিক ত্বরণ, আর হচ্ছে গিয়ে রেডিয়াল ভেক্টর, আর বা পজিশনাল ভেক্টর, আর এটি হচ্ছে গিয়ে ট্যানজেন্ট অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। ওকে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কি কি বক্তব্য, কি বিষয়। একটু ছোট করে দিচ্ছি, দেখি ছোট 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 ছোট, খুব ছোট হয়ে গেল না? ঠিক আছে, একটাই টেবিলের ভিতরে সবকিছু হয়ে গেছে। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে লব্ধি ত্বরণ এ। লব্ধি ত্বরণ এ আগেই প্রকাশ করেছি, এ ভেক্টর দিয়ে প্রকাশ করে। এর ভ্যালু কি হয়? এর ভ্যালু কি হয়? এর ভ্যালু হয় রুট ওভার অফ এ টি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাই না? এ টি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটি মানে কি? আলফা আর। আর এসি মানে কি? ওমেগা স্কোয়ার আর। চলো বসালাম, ভালো করে খেয়াল করো। তাহলে এটি মানে হচ্ছে আলফা আর, তাহলে এটি স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আর স্কোয়ার, আলফা স্কোয়ার আর স্কোয়ার প্লাস এসি মানে কি? ওমেগা স্কোয়ার আর তার স্কোয়ার, কারণ এসি স্কোয়ার আছে। তাহলে ওমেগা স্কোয়ার মানে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 4। আর আর এর স্কোয়ার মানে কি হবে? আর স্কোয়ার। তাহলে হয়ে গেল কি? ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার। যদি কমন নিই নি আর স্কোয়ারকে, আর রুটের বাইরে বার করে দিলাম একবারে, ইকুয়েশন হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এই হচ্ছে গিয়ে সমীকরণ, এই হচ্ছে সমীকরণ। আচ্ছা, তাহলে রকেটের প্রকৃত মোট ত্বরণটা। এবার যে জায়গাটা আমাদের বাকি থেকে গেল সেটা নিয়ে, সেটা হচ্ছে ডাইরেকশন। চলো ডাইরেকশনের জন্য ভালো ছবিতে যায় এখানে। তো ডাইরেকশনের কথা যদি বলি, কার ডাইরেকশন? এ ভেক্টরের ডাইরেকশন। কারণ দেখো প্রত্যেকের ডাইরেকশন জানা। ট্যানজেনশিয়াল ভেক্টরের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের স্পর্শক বরাবর, এসির হচ্ছে গিয়ে রেডিয়াল, এটাকে এ আরও বলা হয়, রেডিয়াল অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে কেন্দ্রের দিকে। আলফা ডাইরেকশন হচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে। একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে এর ডাইরেকশন। এর ডাইরেকশন বার করার জন্য, এর ডাইরেকশন বার করার জন্য আমরা একটা সহজ সরল উপায় নিচ্ছি, যে এই কোণটার নাম আমি বলে দিলাম আলফা। এই কোণটার নাম, তাহলে এই কোণটা কে কোণ? এই কোণটা হচ্ছে গিয়ে, এই কোণটা হচ্ছে গিয়ে ট্যানজেন্ট ভেক্টরের সাথে কোণ আছে আলফা ধরলাম। কারো খুব মনে ইচ্ছা, হতেই পারে অনেক সময় অনেক ছাত্রের মনে অনেক রকম ইচ্ছা জন্মায়, যে সেন্টারের সাথে আমি কোণ নেবো, মানে ব্যাসার্ধের সাথে আমি কোণ নেবো। চলো এটার নাম দিলাম বিটা, কোনো ম্যাটার নাই, দুটোই হবে।
তাহলে আমি যদি কনসিডার করি যে ট্যানজেন্ট অ্যাক্সিলারেশনের সাথে এটির সাথে কোণ করে আছে আলফা, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল এমন যেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা, ঠিক কি ঠিক না? সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে ট্যান ট্যান আলফা ইজ ইকুয়াল টু কি? ট্যান আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? এসি, এটাতে এসি, এটাতে এটি, তাহলে লম্ব বাই ভূমি, এসি বাই এটি। এটা হচ্ছে ডাইরেকশন। কারো মনে হলো যে স্যার বিটাটা হলো আমার খুব ভালো লাগে, কোনো ব্যাপার নাই, ট্যান বিটা। তো ট্যান বিটা, ট্যান বিটা ইজ ইকুয়াল টু, তাহলে এই ট্রায়াঙ্গেলটার ভিত্তিতে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেলটার ভিত্তিতে লম্ব এটা, এটা মানে কি? এটি, তাহলে এটি বাই এসি। কিন্তু লিখবার সময় অবশ্যই তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আলফা কাকে ধরেছো, বিটা কাকে ধরেছো। লিখে দিলাম একটা সূত্র, প্রচলিত কিন্তু বেশি এটা। কারো যদি মনে হয় যে ওটা লিখবো, কোনো ভুল নাই, ওটাও ঠিক, কিন্তু উল্লেখ করে দিবা যে ব্যাসার্ধের সাথে বা ঘূর্ণ অক্ষের সাথে ব্যাসার্ধের সাথে কোণ করে আছে বিটা। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা পিপিটি যেগুলো করে রেখেছিলাম আমি এক জায়গায় সবকটাকে বোঝালাম। এবার একটা একটা করে দেখিয়ে দিই যে কি কি ছিল, শর্টে একদম চটচট চটচট করে বলে বেরিয়ে যাবো। এখান থেকে আমার বক্তব্যকে বলতে লেগেছি। তাহলে দেখো, ফার্স্ট আমরা বলেছিলাম কি, যখন রকেট এসে পৌঁছালো তখন অপকেন্দ্র বল জন্ম নিল কার? কেন্দ্রের দিকে এসির। এসির ইজ ইকুয়াল টু ইকুয়েশন কি হচ্ছে? ভি স্কোয়ার বাই আর। তারপরে হচ্ছে কি, ইঞ্জিন অন করলাম, ইঞ্জিন অন করার পর গতিবেগ বৃদ্ধি করলাম, তাহলে স্পর্শকীয় ত্বরণের জন্ম হলো, যেটার নাম দিয়েছিলাম এটি। তাহলে এটি হচ্ছে এটা, এটির ইকুয়েশন কি? ডিভি বাই ডিটি। এবং ওর সাথে সাথে জন্ম নিল কার? ডি ওমেগা বাই ডিটি। অর্থাৎ আলফাও জন্ম নিচ্ছে কার জন্য? ইঞ্জিনের জন্য। ইঞ্জিনের জন্য। আবার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনও জন্ম নিচ্ছে কিন্তু ইঞ্জিনের জন্য। অর্থাৎ ইঞ্জিন অন করে গতিশীল করলে আলফা এবং এটি, আলফা এবং এটি দুজনেরই কিন্তু সৃষ্টি হচ্ছে। ওকে, নেট রকেটের যে নেট অ্যাক্সিলারেশন এসি এটি, এটা আমরা অলরেডি কথা বলে নিয়েছি। আচ্ছা, যদি একটা কোশ্চেন করি, ওটা দেখতে দেবো না, যে যদি ধরো যে চাঁদটা উধাও হয়ে গেল, চাঁদটা উধাও হয়ে গেল, এই ঘুরছিল চাঁদ বেশ সুন্দর, এখানে আমার এই কক্ষপথ এরকম করে ঘুরছিল, এটা হচ্ছে চাঁদ, রকেটটা এরকম করে ঘুরছিল, এই ভি ভেলোসিটি ধরো স্থির ভেলোসিটি, হঠাৎ করে চাঁদ হাওয়া হয়ে গেছে, চাঁদ নাই, কি হবে তাহলে? একদম যেদিকে সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যে মুহূর্তে চাঁদ হারালো, যে মুহূর্তে আমি মুছলাম বা হারিয়ে গেল, সেই মুহূর্তে গতিবেগের যে ডাইরেকশন সেদিক ওর উপর সাই ছুটে বেরিয়ে চলে যাবে। আচ্ছা বলো তো, এখানে কোনো অ্যাক্সেলারেশন তাতে কি সৃষ্টি হবে? কোনো অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে না, কোনো অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে না। একটা অ্যাক্সেলারেশনের কিন্তু সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি কৌণিক ত্বরণের কিন্তু সৃষ্টি হবে। বাকি কিন্তু এখানে এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনে কোনো বার বৃদ্ধি বা কিছু এসব কিছু পাবো না। চলো, কৌণিক ত্বরণের কেন মান পরিবর্তন হবে এই জায়গাটা, বা যার যার যা পরিবর্তন এখানে আমরা আনবো, এর উপরে স্পেশাল কিছু অঙ্ক আমি নিয়ে আসবো, ভাবাই আছে আমার। পরের দিকে এগুলো যখন আমরা প্রবলেম সলভ সেট করব, প্রবলেম গুলো যখন বিভিন্ন কোশ্চেন আকারে সলভ করব, তখন ওখানে এই কোশ্চেন গুলোকে আনবো। ক্লিয়ার? আপাতত আমরা মোটামুটি আইডিয়া নিতে নিতে চললাম যে কি হচ্ছে কি না হচ্ছে। তো এখানে এবার আমাদের পারস্পরিক সম্পর্ক, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অলরেডি টেবিলে বলে ফেলেছি আমরা, তা একবার দেখিয়ে দিচ্ছি যে এটির ইকুয়েশন, এটা অবশ্যই খেয়াল রাখবে, আলফা ক্রস আর, আর ক্রস আলফা কিন্তু নয়। কেন নয়? আমি আগেও বলেছি, ভেক্টরে বারবার পড়াবার সময় বলেছি, কারণ আর মাধ্যম। আলফা হচ্ছে গিয়ে কারণ, আর হচ্ছে গিয়ে মাধ্যম। কারণ হচ্ছে ওই তো সবকিছু করছে না। আচ্ছা, আর কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ইনটু আর, আর কিছু সেরকম নেই। আলফার ইকুয়েশন হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। এটা খেয়াল রেখো, এই রিলেশনটা অবশ্যই খেয়াল রেখো, কারণ কোশ্চেনে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আচ্ছা, আর কি? কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর।
আচ্ছা এসি ইজ ইকাল টু যদি চেঞ্জ করি তাহলে আর একটাও পাচ্ছি, এসি ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার আর বা ভি ওমেগা ভেক্টর ফর্মে লিখলে পরে যেটা আমি বলেছিলাম ওমেগা ক্রস ভি, ওমেগা ক্রস ভি। ওকে, নেট অ্যাক্সেলারেশন বলে দিয়েছি, আর কথা বাড়াচ্ছে না। কি করে টু দি পাওয়ার 4 হলো, কি করে, এটা কিন্তু একটা মাস্টার ইকুয়েশন, হায়ার লেভেল অঙ্ক কিন্তু এখান থেকে আসে। যা যা আমি নোটে লিখি বা বোর্ডের ভিতরে যা যা আমার লেখা থাকে এমনি এমনি কোনো কিছু থাকে না। কোনো কোশ্চেনে আমি দেখেছি বলেছি, মানে ওই ধরনের কোনো কোশ্চেন পেয়েছি বলে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এর সাথে, যে যাতে অঙ্ক করতে গিয়ে যেন নতুন কিছু না দেখে, যেন তার কাছে আগে থেকে ইনফরমেশন স্টোর থাকে, ওইভাবে আমি চেষ্টা করি কভার করার। ডাইরেকশন তো বললাম যে এসি বাই এটি, এখানে একটা জিনিস অ্যাড করে নাও, tan আলফা ইজ ইকাল টু এসি বাই এটি বা tan ফাই ইজ ইকাল টু এসি বাই এটি। আচ্ছা এসি মানে কি ওমেগা স্কোয়ার আর, এটি মানে কি আলফা আর। কাটাকুটি হলে পরে ইকুয়েশন কি আসলো দেখো, একটা দারুণ ইকুয়েশন পেলাম, tan ফাই ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার বাই আলফা, ওমেগা স্কোয়ার বাই আলফা। ইকুয়েশনটাতে খেয়াল করে দেখো, ইকুয়েশনটাতে ভালো করে খেয়াল করে দেখো, এমন একটা ইকুয়েশন এখানে কৌণিক বেগও আছে, কৌণিক ত্বরণও আছে। মজাটা এটাই, কৌণিক বেগও আছে, কৌণিক ত্বরণও আছে। কি সুবিধা হবে এই ধরনের অঙ্কতে, আমাকে কি ধরনের অঙ্কতে সুবিধা লাগবে? ধরো কৌণিক ত্বরণ বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, এটা দুটো বলা আছে, আমি কিন্তু চট করে ওমেগা বার করে ফেলতে পারবো। এমনি কিন্তু ঝটপট করে সেই ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করে যে প্রসেসে আমাকে এগোতে হয়, সবসময় যে ইকুয়েশনই থাকবে তার কোনো মানে নেই। ইকুয়েশন না হলে কিন্তু ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করা যাবে না। কি বলছি বুঝছো? সংখ্যা আকারে যদি দেয় তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে, কিন্তু এইটা একটা উপায় যেখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট ব্যাক এন্ডে আসতে পারবো। চলো এগুলো সব হয়ে গেল আলোচনা। চলো এই অঙ্কটা ফার্স্টে করে, একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 10 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে ঘুরছে, বস্তুটির কেন্দ্রাভিমুখী ত্বরণ কত? নিজে করো তারপর আমি বলছি। তো এসির ইকুয়েশন কি? এসি ইজ ইকাল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ভি কত? ভি হচ্ছে গিয়ে সব এসআই আছে, চিন্তা কোনো কারণ নাই। তাহলে 10 স্কোয়ার বাই আর মানে হচ্ছে গিয়ে 2, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 বাই 2 মানে হচ্ছে গিয়ে 50, তাহলে হচ্ছে গিয়ে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এখানে করাও আছে, চিন্তা নাই, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো নেক্সট অঙ্ক করো। যে একটি ডিস্ক 120 আরপিএম বেগে ঘুরছে, ডিস্ক মানে একটা চাকতি, ডিস্কের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বিন্দুর কেন্দ্রাভিমুখী ত্বরণ কত? পাই স্কোয়ারের ভ্যালু তুমি 10 ধরে নিতে পারো। চলো নিজে করো আগে। আমাদের এখানে যেটা আছে রোটেশন পার মিনিট আছে, আরপিএম এ আছে, তাহলে 120 আরপিএম ইজ ইকাল টু 120 বাই 60 আরপিএস বা 2 আরপিএস। আচ্ছা রোটেশন পার সেকেন্ড, 1 সেকেন্ডে যবার পাক খাচ্ছে সেটাই তো হার্জ, সেটাই তো কম্পাঙ্ক। তাহলে এখান থেকে হলো কি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 2 হার্জ। 2 হার্জ যখনই পেলাম সঙ্গে সঙ্গে দেখো ওমেগা পেয়ে যাচ্ছে, ওমেগা ইজ ইকুয়াল টু কি হয় 2 পাই এফ, মানে হলো 2 পাই ইন্টু 2 মানে হচ্ছে 4 পাই। একটা জিনিস তো পেলাম। এবার কি বলেছে 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে আর ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার আছে, তাহলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 0.2 মিটার, তাই তো 0.2 মিটার দূরে কেন্দ্রাভিমুখী ত্বরণ কত? কেন্দ্রাভিমুখী ত্বরণ কত? কেন্দ্রাভিমুখী ত্বরণ মানে কি? এসি, এসি ইজ ইকুয়াল টু কি ছিল ইকুয়েশন? এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। ভি মানে কি? আর ওমেগা স্কোয়ার, বুঝতে পারছো? কাটাকুটি করে দিলাম একবারে। ভি মানে কি? আর ওমেগা তার স্কোয়ার মানে আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই আর মানে হয়ে গেল আর ওমেগা স্কোয়ার। ওমেগার ভ্যালু কত বেরিয়েছে? ওমেগার ভ্যালু বেরিয়েছে 4 পাই। আর এর ভ্যালু কত বেরিয়েছে? ওর আর এর ভ্যালু বেরিয়েছে 0.2।
তাহলে 0.2 মানে হলো 0.2 ইন্টু ওমেগা মানে হচ্ছে গিয়ে 4 পাই তার হোল স্কোয়ার। তাহলে 0.2 ইন্টু 4 হলো 16 ইন্টু পায়ের স্কোয়ার। পায়ের স্কোয়ার মানে আমাদেরকে বলেছে 10 ধরে নিতে পারো। তাহলে 0.2 ইন্টু 10 ইন্টু 16 মানে 2 ইন্টু 16 মানে 32। কি আছে কেন্দ্রমুখী ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়েছে, বোঝা গেছে? নেক্সট যায়, নেক্সট যাচ্ছি। ওকে, সলিউশন 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি চাকা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণে ঘুরতে থাকে। চাকাটির ব্যাসার্ধ 0.5 মিটার, সব এসআই বলা আছে, যাকে একটা উপকার করেছে। তার পরিধির কোন বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ কত? চলো আগে নিজে করো। হ্যাঁ, তো আমরা কি জানি, পরিধির কোন বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ এটি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর। আলফার ভ্যালু কত? 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার 2, আর আর এর ভ্যালু হচ্ছে 0.5। একটা সহজ অঙ্ক আর একটা করে কঠিন অঙ্ক দেওয়া আছে। তাহলে হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সট। একটি কণার কৌণিক বেগ ওমেগা, যেটা কিনা টাইমের সাথে ডিপেন্ডেন্ট, 2t³ প্লাস 3t² রেডিয়ান পার সেকেন্ড সমীকরণ মেনে চলে। যদি বৃত্তপথের ব্যাসার্ধ 1 মিটার হয় তবে 2 সেকেন্ড সময়ে কণাটির স্পর্শকীয় ত্বরণ কত? 2 সেকেন্ড সময়ে কণাটির স্পর্শকীয় ত্বরণ কত? চলো করো। তাহলে আমাদের আবার আগের মতোই এটি ইজ ইকুয়াল টু কি আর ইন্টু আলফা। তাহলে এখানে ওমেগা দেওয়া আছে, আরামসে আমরা আলফা বার করতে পারবো। ডি ওমেগা বাই ডিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। ডেরিভেটিভ করি, 3 দুগুণে 6 টি স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 টি, বসিয়ে দিলাম ভ্যালু 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 6 24, 24 প্লাস হচ্ছে 12 মানে হচ্ছে 36 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যান্সার। হলো, নেক্সট। একটি পাখা 4 সেকেন্ডের মধ্যে তার কৌণিক বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড থেকে বাড়িয়ে 50 রেডিয়ান পার সেকেন্ড করলো। পাখাটির গড় কৌণিক ত্বরণ কত? আমি করে দিচ্ছি। ডেল ওমেগা বা ওমেগা অ্যাভারেজ, অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। পাখাটির গড় কৌণিক, আর বাবা আলফা, আলফা। তাহলে ওমেগা 2 কত? ওমেগা 2 হচ্ছে গিয়ে 50, ওমেগা 1 কত? 10, টি কত? 4, হলো কত? 40/4 মানে হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। চলো, এটা তো সহজ ছিল, চেঞ্জ করছি, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ। চলো এই অঙ্কটা করো। একটি কণা বৃত্তাকার পথে ঘুরছে, তার কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু 4t³ মাইনাস 2t² সমীকরণ দ্বারা দেওয়া আছে। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে কণাটির তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কত? তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কত? চলো নিজে করো। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, থিটা ইজ ইকুয়াল টু 4t³ মাইনাস 2t², থিটা ইজ ইকুয়াল টু 4t³ মাইনাস 2t²। এটা কিন্তু সরণের ইকুয়েশন। কি সরণ? কৌণিক সরণ। এমন কৌণিক সরণ যেটা কিনা টাইমের উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে যদি আমাকে বেগ পেতে হয় তাহলে কি করব? ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে 3 4 12, 3 আসলো 4 এর সাথে গুণ হলো 3 4 12, টি কিউবটা হয়ে গেল টি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4
হয়ে গেল টি। আবার এখান থেকে যদি আমি আলফা চাই, আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, d2 থিটা বাই dt2। অনেকে আবার এরকমও লিখতে পছন্দ করে ওমেগা, তাহলে ওমেগা থেকে বললে পরে কি বলবো, ডি ওমেগা বাই ডিটি। যা হোক একই ব্যাপার। তাহলে আবার ডবল ডেরিভেটিভ করলে পরে 12 দুগুণে 24 ইন্টু টি মাইনাস 4। এবার এটা তো গেল আমার ইকুয়েশন কার, আলফার সমীকরণ বেরোলো। কততে বলেছে, 3 সেকেন্ড সময়। তাহলে আলফা অ্যাট ফ্যাট এসব না লিখে এরকম লিখো, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়। তাহলে কি হবে, 24 ইন্টু 3 মাইনাস 4। আচ্ছা তাহলে হলো কত, 3 কুড়ি 60, এদিকে হচ্ছে 3 চারে 12, মানে হচ্ছে 72। 72 মাইনাস 4 মানে হচ্ছে 68। 68 কৌণিক ত্বরণ, 68 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট যাই, নেক্সট গেলাম, চলো নেক্সট সলিউশন এখানে আছে। চলো, কোন মুহূর্তে একটি ঘূর্ণনশীল কণা কেন্দ্রাভিমুখী ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং স্পর্শকীয় ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কণাটির মোট ত্বরণ কত? দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, ডাইরেক্ট করছি, খুব সহজ অঙ্ক, কিন্তু এটাকে আমার ব্যাখ্যা করতে, মানে যে থিওরিটা পড়ালাম সেই থিওরিটা পড়াতে মধ্যে একটু মানে ডিসকাশন করতে আমার সুবিধা হবে, তাই আমি নিজে করছি অঙ্কটাকে। দেখো এখানে অঙ্কটা তো খুব সহজ। এবার ধরো আমি যদি এরকম বলি যে এইরকম ভাবে আছে, এইটা হচ্ছে পয়েন্ট, এদিকে কাজ করছে হচ্ছে কি এসি, আর এদিকে কাজ করছে হচ্ছে কি হচ্ছে এ টি। ভালো করে খেয়াল করবে কি কি কথাবার্তা বলছি। যথাসম্ভব অঙ্কটাকে সরল রাখার জন্য, জাস্ট মানে নলেজটা গ্যাদার করার জন্য অঙ্কটাকে রাখা, কি কি কথাবার্তা বলছি সেগুলো খেয়াল করো। এটাকে আমরা ধরতে পারি ওয়াই অ্যাক্সিস ধরতে পারি, কিন্তু মোটেই কিন্তু এটা ওয়াই অ্যাক্সিস ধরেই যে সকল সময় হবে তার কোনো মানে নেই, কারণ এই পার্টিকেলটা স্থির নয়, গ্রহটা স্থির নয়, স্যাটেলাইটটা স্থির নয়, যে থাকবে গল্পতে সে কিন্তু স্থির নয়, বৃত্তাকার পথে ঘুরছে। মানে এখানে থাকলে পরে এটা দেখো, আর এটা যেমন ওয়াই অ্যাক্সিস কে কনসিডার করছে, পয়েন্ট যদি এখানে হতো তাহলে কিন্তু আর এক্স অ্যাক্সিস কে কনসিডার করতো। এই জায়গাগুলো যেন গোলমাল পাকিয়ে ফেলো না। আমি বললাম খেচাক করে একটা ছবি তোলা হয়েছে, ছবিটার উপরে আমি ব্যাখ্যা করছি। এবার দেখো এই ধরনের অঙ্ক যদি পাও, তাহলে এটি যেটা কাজ করছে কোন দিক বরাবর, এটি কাজ করছে হচ্ছে গিয়ে কেন্দ্রাভিমুখী ত্বরণ, এটা স্পর্শকীয় ত্বরণ 4, এই 4টা কাজ করছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটাকে কি লিখতে পারি, 4j ক্যাপ, পজিটিভ দিকে আছে তাহলে 4j ক্যাপ প্লাসই রাখলাম। এসি কেন্দ্রাভিমুখী ত্বরণ 3 কাজ করছে, কোন দিকে কাজ করছে, এইদিকে এক্স অ্যাক্সিসের উল্টো দিকে, তাহলে -3i ক্যাপ। এই জায়গাটায় আমার বোঝানো ছিল যে নেট অ্যাক্সিলারেশনের ভেক্টর ফর্ম তাহলে কি হয়ে গেল, -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এবার এই যে আমরা আনছি না, এবার এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের দুজনের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে ভেক্টর ফর্মে এনেও কিন্তু কখনো কাজ করতে হতে পারে, এবং টাফ অঙ্ক যদি হয় তাহলে গোটা সার্কেলটার মধ্যে দেখা গেল এরকম পুরো একদম অ্যাক্সিস টেনে দিয়ে এখানে জিজ্ঞেস করলো, তাহলে এই পয়েন্টে কিন্তু তোমাকে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নিয়ে গিয়ে কিন্তু সব বার করতে হবে। কি বললাম, বোঝা গেল কথাটা? এখানে যথাসম্ভব সরল রাখার জন্য একদম এক্স অ্যাক্সিসের উপরেই ফেলিয়ে রেখেছি, এটা এখানে না থেকে কিন্তু সরেও যেতে পারে। তাহলে এবারে মড অফ এর ভ্যালু কত হবে, আমরা জানি √of -3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে হয়ে গেল √25, মানে হয়ে গেল 5। তো 5 মিটার পার, আশা করি হ্যাঁ এসে সব 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন। বোঝা গেল? চলো নেক্সট। একটি কণা স্থির অবস্থা থেকে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার সুষম কৌণিক ত্বরণে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরতে শুরু করে, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পর কণাটির মোট ত্বরণ কত? মানে কাকে চাইছে, মোট ত্বরণ মানে আমাদের এখানে এ চাইছে, খেয়াল রেখো এ কে চাইছে। চলো আগে তোমরা নিজেরা করো,
না পারলে পর, তখন আমি আবার করছি। যারা যারা পারলে না তাদের জন্য আজকের লাস্ট অঙ্ক। দেখো কণাটা বলেছে স্থির অবস্থা থেকে 2 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার সুষম কৌণিক ত্বরণে। তাহলে একটা জিনিস দেওয়া আছে আলফা, আলফা হচ্ছে 2 rad/সেকেন্ড স্কয়ার, 1 নাম্বার জিনিস দেওয়া আছে। 1 মিটার ব্যাসার্ধের মানে আবার একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে r = 1 মিটার, আর টি দেওয়া আছে 2 সেকেন্ড। চলো লিখিয়ে দিই, টি দেওয়া আছে হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। এবার ভাবো আলফা যদি দেওয়া থাকে, আলফা যদি দেওয়া থাকে তাহলে এটি তো আরামসে বার করা যায়। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি = কি হয়, আলফা ইন্টু আর। আলফার ভ্যালু কত 2, আর এর ভ্যালু কত 1, তাহলে হলো কত 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা কি বেরোলো, এটি। ঠিক আছে, এবার দেখো যে পয়েন্টে গিয়ে মানে 2 সেকেন্ড পর গিয়ে পার্টিকেলটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে আলফা তো নাই, তো সেন্টার থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, ওকে ঠিক আছে। ট্যানজেনশিয়াল তো ঠিক আছে, বুঝলাম। এটি এদিকে কাজ করছে, কোনো সমস্যা নেই, সব বুঝলাম। কিন্তু পার্টিকেল তো 2 সেকেন্ড পর তো এখানে পৌঁছে গেছে, সরছে তো, গতিশীল জিনিস তো। গতিশীল জিনিস যদি হয় তাহলে 2 সেকেন্ড পর গিয়ে গতিবেগ কত? কারণ আমি যদি এখানকার এসি বার করি ভুল হয়ে যাবে, আমাকে এখানে চাইছে, এইখানে চাইছে এসি, আর এটা কাজ করছে হচ্ছে এটি। তাহলে আমাকে এইখান থেকে সরে এখানে আসার পর ওমেগা কত সেটা বার করতে হবে। কেন ওমেগা চাই? কারণ এসির ইকুয়েশন কি, এসি = কি, ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর। এবার ওমেগা যদি পেয়ে যায় তাহলে আরামসে বেরিয়ে যাবে। চলো ওমেগা বার করি। উপায় কি দেখো, ওমেগা 2 ধরো এখানে বললাম ওমেগা 1, আর এখানে বললাম ধরো ওমেগা 2, তাহলে ওমেগা 2 স্কোয়ার মানে সেই সূত্র ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2as। সূত্র মনে আছে? এটা নেবো, ভি = ইউ প্লাস এটি নেবো না, এটা নেবো না, ভি = ইউ প্লাস এটি নেবো, ভি = ইউ প্লাস এটি। তাহলে এই একই রকম ভাবে তাহলে কি হবে, ওমেগা 2 = ওমেগা 1 প্লাস আলফা ইনটু টি। শুরুতে পার্টিকেলটা কি ছিল, শুরুতে পার্টিকেলটা স্থির ছিল, তাহলে ওমেগা 1 কত, ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে 0। ওমেগা 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে কি বসলো 0, প্লাস আলফার ভ্যালু কত, আলফা হচ্ছে 2 রেডিয়ান, টাইম কত, টাইম আছে 2, তাহলে ওমেগা 2 কত হলো 4। এবার সূত্র কি আছে, এসি = ওমেগা স্কোয়ার মানে 4 স্কোয়ার ইন্টু আর কত আছে 1, তাহলে হলো কত 4×4 = 16 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দেখো আমাদের কিন্তু দুটোই বেরিয়ে গেল, এসি বেরিয়ে গেল, এটি বেরিয়ে গেল, তাই না? এ চাই, তাহলে এ চলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এ √AC স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এসি স্কোয়ার মানে কত 16 স্কোয়ার, এটি স্কোয়ার মানে কত 2a স্কোয়ার, 16 স্কোয়ার মানে কত, 16 স্কোয়ার মানে কত 256 না, 636, হ্যাঁ 256 প্লাস 4 মানে হয়ে গেল √260 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বোঝা গেল, এই ছিল হচ্ছে কি অ্যান্সার। আর কিছু আছে, এটা হচ্ছে সলিউশন, সলিউশন যদি লাগে তো টোটাল ব্যাপারটা ছিল এই। তো যাই হোক ভালো করে পড়াশোনা করো। এটা হচ্ছে টোটাল যে আমাদের যে অ্যাক্সিলারেশন যে পার্টটা ছিল, অ্যাক্সিলারেশনের উপরে গোটাটার উপরে একটা রেকর্ডেড ভিডিও। ওকে, টাটা বাবা।